ইলেকশনের আগে এবং পরে নারীদের সাথে কথা বলেছেন, বিশেষ করে নারী প্রার্থীদের কি অসুবিধা সুবিধা এবং নারী ভোটারদের ব্যাপারটা যদি সংক্ষেপে একটু অল্প কথাতে একটু যদি পেশ করেন আপনার চিন্তা। থ্যাংক ইউ আপু। তো আমি আসলে শুরু করতে চাই, শুরুটা আমরা হচ্ছে কি বলে প্রত্যাশা নিয়ে কথা বলতে এসেছি, বাট আমি শুরুটা করবো একটু হতাশা দিয়ে। যে আমরা নেত্র নিউজ থেকে আমি প্রথম একটা প্রতিবেদন করি ইলেকশনের আগে। সেই প্রতিবেদনটা এরকম ছিল যে নির্বাচনের আগে যে নারীর শরীরের উপর যে নির্যাতনটা হয় সেটা নিয়ে পূর্ণিমা এবং পারুলকে নিয়ে আমরা একটা প্রতিবেদন করেছিলাম আগে। তো ওই প্রতিবেদন করার উদ্দেশ্য ছিল হচ্ছে কি মানে রাজনৈতিক দলে যারা আছে তাদেরকে একটা সতর্ক বার্তা দেয়া, যখনই ইলেকশন হয় ইলেকশনের পর একটা ঝড় যায় নারীর শরীরের উপর, সেই ঝড়টা যেন না যায়, তারা যেন সচেতন থাকে এবং কৃষিকেও একটা বার্তা দেয়া তারা যেন এই দিকগুলোকে খেয়াল রাখে। একটু হতাশ হতে হলো আমাদের যে ইলেকশনের পরে আমরা হাতিয়ার মতো ঘটনার সাক্ষী নারীর অংশগ্রহণ সেই পারুল এবং সেই পূর্ণিমা আবার পুনরাবৃত্তি হলো। তো এটা একটা ব্যাপার আমি বলবো যে পূর্ণিমার সঙ্গে যে ঘটনাটা 2001 সালে ঘটে 2026-এ এসে আমাদের আবার হাতিয়াতে সাক্ষী হতে হচ্ছে, তার কারণ হচ্ছে কোনো পরিবর্তন আসলে হয়নি। তো এটা মাঠ পর্যায়ে কথা বলে তাদের সঙ্গে তাদের 2001-এর ব্যাচে এখনো 2026-এ এই সঙ্গে পরিবর্তন হচ্ছে, এটা একটা ব্যাপার। আর আরেকটা যেটা হচ্ছে কি আমরা এখানে অনেক প্রার্থী আছেন এবং 2026-এ আপনারা অনেক আবার নির্বাচনে দাঁড়াবেন। তো আমি প্রার্থীদের থেকে আমি তাদের বলবো অধিকারের জায়গা, রাজনৈতিক অধিকারে একজন ভোটারেরও রাজনৈতিক অধিকার আছে, আমি সেই জায়গাটাতে বলি। প্রতিবেদন করতে যে আমার হচ্ছে গিয়ে ঢাকার বাহিরে বিভিন্ন গ্রাম অঞ্চলে ঘোরা হয়েছে, সেখানে আমি নারীদের সঙ্গে কথা বলেছি। এই নারীগুলো কেউ সবাই যে অবলা বা বাসায় থাকে এমন না, তারা মাঠে ঘাটে কাজ করে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে গিয়ে তারা খুব সচেতন না তার এলাকার প্রার্থীকে। সে জানে হয়তো বিএনপি দাঁড়িয়েছে কিংবা জামাত দাঁড়িয়েছে বা অমুক দল দাঁড়িয়েছে, কিন্তু এই যে তাকে সচেতন করা, এই সচেতন করাটা আসলে কোনো প্রার্থী সেভাবে হয়তো তাকে সেই মানে আয়োজনে নেয়নি, যাকে নারীকে তারা জানাবে যে তা কেন তাকে ভোট দেওয়া উচিত বা তার এলাকায় বা একটা নারীর যে কি সমস্যা সেটা জানার জন্য আসলে কোনো প্রার্থী যায় না। যখন একজন রাজনৈতিক দল মাঠে প্রচার প্রচারণা চালায় তার আশেপাশে দেখা যায় অনেক বেশি পুরুষ আছে, কিন্তু আমরা কখনো দেখি না যে একজন নারীরা তার আশেপাশে আছে বা তারা নারীদের সঙ্গে আগে জানতে চাওয়া যে নারী কি চাচ্ছে একজন নারীর ভোট পাওয়ার জন্য। অথচ আমাদের দেশে প্রায় 50% হচ্ছে যে 50% আমি বলে যদি নারী ভোটার। তো আমার মনে হয় প্রার্থীদের এই দিকটাতেও আসলে নজর দেওয়া উচিত। থ্যাংক ইউ। আমি এখন সানসিলার কাছে যেতে চাচ্ছি, বিএনপির প্রার্থী। আপনি কিন্তু অনেক অভিযোগ করেছেন, আপনার হ্যারাসমেন্ট এর কথা বলেছেন, সেটা একটু সংক্ষিপ্ত আপনার চ্যালেঞ্জটা বোধহয় আপনি একটা কমপ্লেইন্ট হিসাবে ইসির কাছে একটা কমপ্লেইন দিয়েছেন, ওটার ফলাফল কি ছিল এবং কি আশা করেছিলেন ওটাতে, বাট তার আগে কি জিনিস মানে আপনার ভালো লেগেছে আপনি নির্বাচন করতে গিয়ে? আমার লাইফে আমি এই নিয়ে দুইবার নির্বাচন করেছি। 2018-এ ধানি শিশুর প্রতীক নিয়ে শেরপুর সদর থেকে করেছিলাম নির্বাচন, এবং 2026-এও আমার নির্বাচন করতে হয়েছে ধানি শীষ নিয়ে। সুতরাং আমার নির্বাচনী যে অভিজ্ঞতাগুলো সেগুলো আমি বলবো, আমাকে যদি একটু সময় দেওয়া হয়, কারণ এগুলো শুনে হয়তো আমরা প্রতিকারের পর্যায়ে চলে যেতে পারবো কোনো না কোনো দিন। ফার্স্ট অফ অল, নির্বাচনে ভালো লাগার বিষয়গুলো হচ্ছে একজন নারী হিসেবে আমি যখন আমার নারী ভোটারদের কাছে যাই তাদের রেসপন্স দেখি আসলেও ভালো লাগে, এবং মানুষ যে ইয়াং জেনারেশনকে পছন্দ করছে অ্যাজ আ পলিটিশিয়ান হিসেবে হোক বা এমপি ক্যান্ডিডেট হিসেবে হোক, তারা যে সেটা সাদরে গ্রহণ করছে সেটা কিন্তু আমি 2018-এ বুঝে গিয়েছিলাম। তো যত হ্যাভিওয়েট প্রার্থী থাকুক না কেন, মানুষ নতুনত্ব চায় এবং কোনো ফেক কোনো কিছু না, যে তারা চায় যে স্পেসিফিকলি সাধারণ মানুষ এখন অনেক বেশি কিন্তু তারা সচেতন, এবং তারা তাদেরকে ভুলভাল বুঝিয়ে যে আমি ভোট নিব সেই জায়গাটা কিন্তু এখন নেই, অজপাড়াগা গায়েও নেই।
তো এটাই আমার কাছে ভালো লেগেছে, মানুষ নতুন জিনিসকে প্রেফার করছে। আমি একটু সমস্যায় যাই, যেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমি নির্বাচনের প্রথম থেকে, যেহেতু আমি 2018-এ মাত্র 1 ঘন্টা ভোট কাস্টিং হয়েছিল, সেই সময় নির্বাচনী পরিবেশ সবাই জানি আমরা, সেটা নিয়ে কথা না বললেই হয়। 1 ঘন্টা ভোট কাস্টিং আমি 35,000 ভোট পেয়েছিলাম, এবং তারপরে সব ভোট ক্লোজ হয়ে যায়, মানে আমার কোনো ভোট আর নেওয়া হয়নি। তো আমি চিন্তা করেছি এবার তো হচ্ছে হয়তোবা লেভেল প্লেইং ফিল্ড থাকবে নির্বাচনী মাঠে, এবং এরকম যদি অ্যাটলিস্ট 4 ঘন্টা ভোট হয়, আমি 1 থেকে 1.5 লাখ ভোটের ব্যবধানে জিতে যাব। বাট আনফরচুনেটলি আমি ফ্রম দ্য বিগিনিং নির্বাচনী প্রচারণার সময় থেকে আমি কোনো লেভেল প্লেইং ফিল্ড পাইনি। সেটা আমাকে স্পষ্ট করে বলা উচিত, সেটা প্রশাসনিক লেভেল হোক, আইন শৃঙ্খলা বাহিনী হোক, আমি পাইনি। হয়তোবা একটা বিশেষ রাজনৈতিক দলকে উঠানোর জন্য প্রথম থেকে আমার সাথে এই ধরনের অ্যাটিটিউড তৈরি করে। যেমন আমরা বিভিন্ন নির্বাচনে আচরণবিধি দেখেছি, সেখানে একটি বিশেষ রাজনৈতিক দল, আমার প্রতিপক্ষ, তারা কিন্তু হচ্ছে বারবার লঙ্ঘন করেছে। আমি বারবার তাদের এগেইনস্টে অভিযোগ করলেও তাদের জন্য কোনো অ্যাকশন নেওয়া হয়নি। ভাইরাস আমি যখন নাকি আমি কোনো কিছু না করলেও কারণে অকারণে আমাকে অভিযুক্ত করে আমার কাছ থেকে জরিমানাও করা হয়েছে, আমি এটা দেখেছি। কিন্তু আমি এই কথাগুলো কার কাছে বলবো? সেই সময়টা আমি কার কাছে বলবো? আমার তো স্পেসিফিক কোনো ফোরাম নেই। হ্যাঁ, আমি একটা রাজনৈতিক দল রিপ্রেজেন্ট করি, কিন্তু আমার জন্য নিউট্রালি কথাটা কে বলবে? হতে পারি আমি ধানি শীষের একদমই ইয়াংগেস্ট ক্যান্ডিডেট, 2018-এও ছিলাম, 26-এও ছিলাম, হয়তো সামনের ইলেকশন গুলোতে আমি ইয়াংগেস্ট ক্যান্ডিডেটই থাকবো। কিন্তু আমার এই ভয়েস রেজ করার মতো জায়গাটা কোথায় সেই সময়? আর আমি করেছি ইলেকশন নির্বাচন কমিশনে করেছি। স্পেসিফিকলি বলতে গেলে আমার বলতে হয় যে আমার জেলা প্রশাসক একনিষ্ঠভাবে একটি রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষ হয়ে কাজ করেছে, এবং তিনি পুলিং এজেন্ট, প্রিসাইডিং অফিসার, প্রিসাইডিং অফিসার, পুলিং এজেন্ট, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার, এদেরকে সিলেক্ট করেছে ওই রাজনৈতিক দলের প্রার্থীর সাথে আলাপ আলোচনা করে। আমরা নির্বাচন আচরণ বিধি অনুযায়ী জানি প্রিসাইডিং অফিসার অবশ্যই নিউট্রাল হতে হবে। সেখানে আমি দেখেছি তারা সেই সক্রিয় কর্মী, সেই একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী, এবং তাদেরকে যখন নেওয়া হয়, আমি যখন তাদের এগেইনস্টে কমপ্লেইন করি, আমার কমপ্লেইনটা রাখলো না, তাহলে সেখানে একজন নারী হিসেবে আমার ব্যর্থতা, আমি কোথায় জানাবো সেটা? মানে আপনি ফিল করেছিলেন নারী হিসাবে আপনার মানে আপনার আরো চ্যালেঞ্জ ছিল এই ব্যাপারে? ডেফিনেটলি, কারণ আমি তাদের থেকে বয়সে অনেক ছোট, টু বি অনেস্ট, এবং আমি যখনই যেখানে বলতে হয়, হয় তাদেরকে আমার আঙ্কেল বলতে হয়, না হলে মানে কিছু একটা বলতে হয়, তো সেই জায়গা থেকে আমি যথেষ্ট প্রতিবাদ করতে জানি। আসলে আমি প্রতিবাদ করেছি, এবার আমি করে উঠতে পারিনি। কেন পারলাম না? শুধু তাই না, আমার নির্বাচনের দিন আমার ভোটারদেরকে লাঠিচার্জ করে বের করে দেওয়া হলো, কেন্দ্রের 475 থেকে বের করে দেওয়া হলো। তাহলে এই যে ছোট ছোট মব তৈরি হলো, এই মব তৈরি করার পরে কোনো একটা সাংবাদিক, স্থানীয় সাংবাদিক কেন সেগুলো তুলে ধরলেন না? একটি কেন্দ্র থেকে প্রিসাইডিং অফিসারের সামনে থেকে, এবং প্রিসাইডিং অফিসার নিজে একটি রাজনৈতিক কর্মীকে 3টা 4টা 5টা করে ব্যালট দিচ্ছে, প্রিসাইডিং অফিসার নিজে দিচ্ছে, এবং তারা নিজে তাদের পছন্দ মতো সিলও দিয়ে যাচ্ছে দিদি। সেটা নিয়ে যখন আমার শুভাকাঙ্ক্ষী ভোটার প্রতিবাদ করার চেষ্টা করলো, তখন, এবং প্রতিবাদ করে আছে না যে একটা রিঅ্যাকশন তো হয় যে ওরা 2-3টা ব্যালট নিল, তাহলে আমরা কেন নিব না? তখন সে যখন এই প্রতিবাদ করে ব্যালট পেপার টানতে গেল, তাকে 3 বছরের ইলেকশনের দিন কারাদণ্ড দেওয়া হলো। আর যাদের হাতে 2-3টা করে ব্যালট দিল প্রিসাইডিং অফিসার, তাদেরকে 2,000 টাকা ভ্রাম্যমাণ আদালত খালি জরিমানা করে তাদেরকে ছেড়ে দিল, এবং সাথে সাথে সারা বাংলাদেশে নিউজ ছড়াও গেল। এবং ডিসি সাহেব আমাকে তৎক্ষণাৎ সকাল 10:07 ফোন দিয়ে বলে, ব্যালট যে নিয়েছে, ব্যালট নেয় কিভাবে? একটা স্ট্রাইকিং ফোর্স থাকে প্রিসাইডিং অফিসারের সামনে, কিভাবে একটা মানুষ ব্যালট নিয়ে যেতে পারে? আমাকে বলছে ব্যালট যে নিয়ে গেছে সে যদি ব্যালট ফেরত না দেয় আমি কিন্তু কঠোর অবস্থানে যাব। আমি খোঁজ নিয়ে দেখলাম সেখানে যে ব্যালট নিয়েছে সে আমার দলের কোনো কমিটি মেম্বার না।
তাহলে এই যে একটা নাটক তৈরি করা হলো ইলেকশনের দিন, এটা কেন? আমার তো নির্বাচনের অভিজ্ঞতা 2 বার হয়েছে, তাহলে আমাকে স্পেসিফিক টার্গেট করে আমার নির্বাচনের দিন মব তৈরি করেন। আপনারা জানেন শেরপুর 3 আসনে একজন প্রার্থী মারা যাওয়ার কারণে ওই এলাকার নির্বাচনটা স্থগিত ছিল। আমি ছিলাম শেরপুর সদর 1 নির্বাচনের দিন শেরপুর 3 আসনে। একটু যদি আমাদের আরো অনেকজন হ্যাঁ, আছেন, আমি বলছি জিনিসগুলো না জানলে আমরা প্রতিকারে আসতে পারবো না। হ্যাঁ, শেরপুর 3 আসনে যেই রাজনৈতিক দল, অবশ্যই সেটা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজনৈতিক দলে প্রার্থী মারা গেছে এবং তাদের যে লোকজন তারা কিন্তু শেরপুর সদর 1 আসনে চলে আসে এবং প্রতিটা কেন্দ্রে মব তৈরি করে। শুধু তাই না, যেহেতু বোরকা পরার এবার একটা হিজিক উঠে গেছে ভোট দেওয়ার, বোরকা পরা মানুষজন কি করলো, প্রিসাইডিং এবং পুলিং অফিসার যেহেতু সিলেক্টেড, হ্যাঁ, তো তারা ভোট দিয়েছে হয়তো বা আঙ্গুলে কোনো মানে মার্কারের কালিও দেয়নি, একই ভোটার বারবার ভোট দিয়ে গেছে। 3 আসনে ওই বিশেষ রাজনৈতিক দলের কর্মীরা এসব বারবার ভোট দিয়ে গেছে। আমি জাস্ট একটা প্রশ্ন করতে চাই আপনাকে। আপনি যে কথাটা বললেন তাতে মনে হচ্ছে যে এটা কি আসলে আপনি নারী হিসেবে মনে হচ্ছে আপনি বেশি ফেস করেছেন, নাকি আপনার কাছে মনে হচ্ছে যে আপনি যদি এটা যদি শুধু পুরুষ প্রার্থী ওখানে থাকতেন তাহলে একই রকম হতো কিনা, এবং যদি একই রকম হয় তাহলে নারী প্রার্থী হিসেবে এই চ্যালেঞ্জগুলো আপনি মোকাবেলা করবেন কিভাবে? আচ্ছা, সেই ক্ষেত্রে আমি মনে করি এই যে নারী রাজনৈতিক অধিকার ফোরাম আমাদেরকে ইনভাইট করলো, এই ফোরামটা যদি এই ক্যান্ডিডেট গুলো যারা হেরে যাওয়া ক্যান্ডিডেট, আমরা কেন হারলাম, আমরা কিন্তু আমাদের কিন্তু আমি মনে করি এখানে যারা আছে সবাই কিন্তু কম বেশি সাধারণ মানুষের কাছে জনপ্রিয়, কিন্তু মানুষ নতুন মুখ চায়। কিন্তু কেন হেরে গেলাম, আমাদের কোন কোন সেক্টরে আমরা হেরে গেলাম? আমি ডিসি অফিসে হেরে গেছি, আমি প্রতিবাদ করে আমি কিছু করতে পারিনি। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হেরে গেছি, যখন আমি আমার কেন্দ্রে এরকম একটা মব হয়ে গেল, ব্যালট পেপার চুরি করে নিয়ে যায় কিন্তু কেউ ধরতে পারে না। আমি যখন কনস্টেবলকে ফোন দিই, এসআই কে ফোন দিই, ফোন ধরে আমার কমপ্লেন শুনে কেটে দিচ্ছে, তখনই তো বুঝে গেছে আমার নির্বাচনের দিনটা কি যাচ্ছে। এবং শুধু তাই না, এই ঘটনাকে কেন্দ্র করে থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে মানে খুব ইন্টারেস্টিং পয়েন্টগুলি তুলে ধরেছে। আরেকটা কথা বলবো, একটা কথা বলতে হবে নারী আবার একটা জিনিস যদি যুক্ত করে বলেন, আপনার দলের ভূমিকাটা আপনি এখনো বলেননি। মানে আপনি তো একটা দলের পক্ষ থেকে প্রার্থী ছিলেন, ফলে আপনি যেই মানে যে বিষয়গুলো শিকার হলেন সেখানে আপনার দল আপনার পাশে ছিল কিনা, আমার কি ভূমিকা রেখেছে, এটা যদি একটু সংক্ষেপে বলেন। আসলে নির্বাচনের দিনটাই হচ্ছে একটা এমপি ক্যান্ডিডেটের ভাগ্য গণনার দিন, ঠিক আছে? সবাই নির্বাচনে সেই দিন ব্যস্ত, সবাই ব্যস্ত, এবং আমরা যেখানে কমপ্লেইন করার করেছি। কিন্তু আমি যেটা বলবো, একটি বড় যখন আমার এই কেন্দ্রে এই ধরনের আমার মনে হয় নেক্সট আমরা ফেরত আসতে পারবো একদম শেষে।